নমস্কার শ্রোতা বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন ঠাকুর মশাইয়ের মুখ থেকে আরও এক অদ্ভুত কাহিনীর কথা। চণ্ডীপুর নামের গ্রামে গিয়ে ঠাকুরমশাই উপলব্ধি করতে পারলেন সেই গ্রামে ভয়ানক সাংঘাতিক কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে। যে অশুভ শক্তির নাম নিশি। প্রতিদিন রাতের মধ্য প্রহরে সেই অপশক্তি একের পর এক নানা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে অত্যন্ত নির্মমভাবে। ঠাকুরমশাই কিভাবে রক্ষা করবেন চণ্ডীপুর গ্রামের মানুষদের? নাকি তাকে এ কাজে সাহায্য করবে অন্য কোনো মহাশক্তি? গল্পটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের গল্প। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারনাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, চণ্ডীপুরের নিশি। কাকাবাবু, এই নিন। ঠাকুর মশাইয়ের ছোট্ট মেয়ে চারি রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের জন্য 2 পেয়ালা গরম চা আর তার সাথে বেশ অনেকটা পরিমাণ মুড়ি মাখা দিয়ে গেল। মঠ লেনে ঠাকুর মশাইয়ের বাড়ি এসে আমরা উপস্থিত হয়েছি প্রায় 10-15 মিনিট সময় হলো। আসার পর থেকেই দেখছি ঠাকুর মশাই ঘরের ভেতর কোনো এক পুজো অর্চনার কাজে নিদারুণ ব্যস্ত রয়েছেন। তবে আমরা তার পুজোয় সামান্যতম কোনো রকমের ব্যাঘাত ঘটাতে চাই না, তাই তো নিজেদের মতো করে তক্তাপোশের উপর বসে গল্পগুজব করছি। ঠাকুর মশাইয়ের মেয়ে চারি আমাদের জন্য চা আর মুড়ি মাখা বানিয়ে নিয়ে এসে তা নামিয়ে রাখলো আমাদের সামনে তক্তাপোশের ওপর। কিশোরী চায়ের পেয়ালায় সামান্য ফু দিয়ে তাতে লম্বা চুমুক বসিয়ে বলল, আহ, বেশ ভালো চা হয়েছে চারিমা। সত্যি, এমন বৃষ্টি ভেজা ঠান্ডার রাতে তোমার হাতের গরম গরম চা না খেলে আড্ডার আসরটা একবারে জমজমাট বলে মনে হয় না। সময়টা এখন মাঘ মাসের কনকনে ঠান্ডা, তার ওপর আবার গভীর নিম্নচাপের জেরে আজ প্রায় 3 দিন হলো একটানা বৃষ্টিপাত হয়েই চলেছে। কখনো ঝিমঝিম করে তো কখনো আবার ঝমঝম করে মেঘ ভাঙা বর্ষণ হচ্ছে। তাই প্রকৃতির মধ্যে শীতলতার মাত্রা বেড়ে গিয়েছে অস্বাভাবিকভাবে। রবিবার ছুটির দিন হওয়ায় দুপুরের পর আমরা 2 বন্ধু মিলে ছাতা মাথায় দিয়ে বেরিয়েছিলাম ঠাকুরমশাইয়ের বাড়ি আসবো বলে। এভাবে একটানা ঘরে বসে থাকতে আমাদের কিছুতেই ভালো লাগছিল না, তাই মনস্থির করলাম মঠ লেনে আসার জন্য। আসার পথে ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের সিগারেট পাসিংশো কিনে এনেছি সঙ্গে করে। চারি আমাদের চায়ের পেয়ালা নামিয়ে রেখে সলজ্জিত হাসি হেসে সে পুনরায় চলে গেল রান্নাঘরে তার হাতের বাদবাকি সমস্ত কাজ সারতে। আমাদের চা খাওয়া শেষ হলে ঠাকুরমশাই এতক্ষণে বেরিয়ে এলেন কক্ষের বাইরে। তিনি আমাদের উদ্দেশ্যে ভারী চিন্তিত কণ্ঠে বললেন, কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি আরম্ভ হয়েছে আর তাতে যে হারে শীতের তাপমাত্রা উত্তরোত্তর বাড়ছে, তা খুবই ভয়ের বিষয়। এত ঠান্ডায় হাত পা যেন একেবারে জমে যাওয়ার জোগাড়, বুঝলে? এই তো ঠাকুরমশাই, কিছুটা সময় হলো আমরা এসেছি। আপনি অযথা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। ঠাকুরমশাই এবার সম্মতিসূচকভাবে মাথা নেড়ে আমাদের মুখোমুখি তক্তাপোশের উপর বসলেন বেশ আরাম করে। আমরা গায়ের চাদরখানা আরও ভালোভাবে জড়িয়ে নিলাম। বৃষ্টির সাথে মাঝে মধ্যেই কনকনে বাতাস বইছে। ঠাকুরমশাইকে চা দিয়ে গেল চারি, তার সাথে একখানা ছোট্ট টিমটিমে লণ্ঠন রেখে গেল তক্তাপোশের থেকে মাত্র কয়েক হাত তফাতে। আসার পথে 20 পয়সা দিয়ে কিনে আনা পাসিংশো সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিলাম সোজা ঠাকুরমশাইয়ের দিকে। প্রত্যেকবার ঠাকুরমশাই আমাদের কাছ থেকে সিগারেট নিতে মুখে সামান্য কিছুটা আপত্তি করলেও এবারে তার মুখমণ্ডল জুড়ে সেই আপত্তির ভাব আমরা লক্ষ্য করলাম না, বরং আপত্তির পরিবর্তে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের কোণে ফুটল এক অকৃত্রিম অনাবিল আনন্দের হাসি। তিনি বললেন, আহ এতদিনে একটা তোমরা ভালো কাজ করেছো। সত্যি, অনেক দিন হলো পাসিং শো সিগারেট খাওয়া হয় না। আর এমন বৃষ্টি বাদলার দিনে পছন্দের সিগারেট পেলে তো মনটা কেমন যেন ফুরফুরে হয়ে যায়। এই কথা বলে তিনি সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে বেশ একখানা লম্বা টান দিলেন। আমার এবং কিশোরীর আমাদের দুজনেরই চা খাওয়া ততক্ষণে সমাপ্ত হয়ে গেছে। খালি পেয়ালা নামিয়ে রেখে
আমরা একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। দেখলাম কিশোরী কেমন যেন অস্থির হয়ে উঠেছে। আমার তার মনের ভাব বুঝতে একেবারেই সময় লাগলো না। সে যে একখানা বেশ জমজমাট গল্প শুনতে চায় তার নতুন করে বলে দেবার মতন কোনো বিষয় নয়। ঠাকুরমশাই সিগারেটের টান দিচ্ছিলেন, আর মাঝে মধ্যেই ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধভাঙা মালায় আঙুলের সামান্য ঝিলকানিতে সিগারেটের অগ্রভাগে জমতে থাকা সবটুকু ছাই ঝেড়ে ফেলছিলেন। সিগারেট ছোট হয়ে গেলে তিনি সেটা গুজে দিলেন ছাইদানির মধ্যে। কিশোরী এক হাতের তালুর ওপর আরেক হাতের তালু ঘষতে ঘষতে খানিকটা আবদারের ভঙ্গিমায় এবার বলল, ঠাকুরমশাই, একখানা বেশ ভয়ের গল্প শোনান তাহলে। ঠাকুরমশাই এবার কিশোরীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, গল্প শোনাবো, শোনাবো বই কি। তোমরা আমার কাছে এসেছো আর আমি তোমাদের গল্প শোনাইনি, এমনটা হয়েছে নাকি কখনো? ঠাকুরমশাই এবার কেমন যেন উদাসীন দৃষ্টিতে তাকালেন বাইরের অন্ধকারে ডুবে থাকা পরিবেশের দিকে। তার এই রূপ চোখের দৃষ্টি আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি। আমি বুঝতে পারলাম তিনি তার অতীতের স্মৃতি রোমহন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক হাড়হিম করা ভয়ানক আখ্যান। সামান্য কিছুটা সময় সেইভাবে অপেক্ষা করার পর তিনি এবার বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। তোমরা তো জানো আমি আমার অতীত জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। চার দেয়ালের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে আমার একেবারেই মন চাইতো না। প্রাণ যেন অষ্টাগত হয়ে উঠত। তাই তো আমি বারবার বিভিন্ন সময়ে ছুটে গিয়েছি বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে। চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষের সাথে আমার মোলাকাত হয়েছে, আমি চেষ্টা করেছি তাদের বিপদ থেকে উদ্ধার করতে। সেইবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হয়েছিলাম চণ্ডীপুর নামের এক গ্রামে। আমাদের গ্রাম থেকে একেবারে দক্ষিণ মুখ বরাবর হাঁটলে বেশ অনেকটা রাস্তা পরে এই চণ্ডীপুর গ্রাম পড়ে। চণ্ডীপুর গ্রামে প্রবেশ করার সাথে সাথেই আমার শরীর জুড়ে বুঝি বিদ্যুতের ঝলক বয়ে গেল। আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না আমার হৃদয়ের মধ্যে ঠিক কিরকম একটা অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হয়েছিল। মধুসুন্দরী দেবীর কৃপায় আমি অনেক ক্ষমতার অধিকারী হয়েছিলাম। সেই সমস্ত বিশেষ ক্ষমতাগুলির মধ্যে একটি অন্যতম ক্ষমতা ছিল, আমি যে কোনো স্থানে একবার পা রাখা মাত্রই সেই স্থান কতটা শুভ কিংবা অশুভ তা বুঝতে পারতাম। এক্ষেত্রে বুঝতে পারলাম চণ্ডীপুর গ্রামে কোনো এক ভয়ানক অপশক্তির আগমন ঘটেছে। শক্তিশালী মন্ত্রের দ্বারা খুব ভালোভাবে নিজের গাত্রবন্ধন করে নিয়ে আমি সেই গ্রামে প্রবেশ করলাম। গ্রামের রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে আসতেই বুঝতে পারলাম অদ্ভুত রকমের থমথমে হয়ে রয়েছে চারপাশ। আমি এসে একখানি গাছের তলায় বসা মাত্র গ্রামের এক তরুণ যুবক কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এগিয়ে এসে বলল, আরে, আপনি তারানাথ চক্রবর্তী না? চক্রবর্তী মশাই, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি চন্দ্রনাথ। এর পূর্বে আমাদের বেশ কয়েকবার মোলাকাত হয়েছে বিভিন্ন জায়গায়। যুবকের মুখখানি এবং তার কণ্ঠস্বর আমার বেশ চেনা চেনা ঠেকলো বটে, তবে তাকে ঠিক কোথায় দেখেছি সেটা মনে করতে পারলাম না। সেই যুবক তথা চন্দ্রনাথ আমার দিকে আরো এগিয়ে এসে কাতর কণ্ঠে বলল, চক্রবর্তী মশাই এখনো চিনতে পারলেন না? সেই রামপুরহাটে দেখা হয়েছিল আমাদের আজ থেকে বেশ কিছু মাস আগে, শেষবারের মতো। এতক্ষণে আমার মনে পড়ল চন্দ্রনাথের কথা। আমি বেশ লজ্জিত কণ্ঠে তার উদ্দেশ্যে বললাম, তুমি কিছু মনে করো না বাবা, আমি প্রথমটায় তোমায় চিনতে পারিনি, তবে এবার আমার মনে পড়েছে। ছি ছি চক্রবর্তী মশাই,
আপনি দয়া করে এইভাবে বলবেন না। আপনার সাথে নিত্যদিন কত মানুষের পরিচয় হয়, সব কিছু কি মনে রাখা সম্ভব? হ্যাঁ, আমি কিছু মনে করিনি। তা চন্দ্রনাথ, তুমি হঠাৎ এই গ্রামে? এটাই কি তবে তোমার গ্রাম? আগে হ্যাঁ চক্রবর্তী মশাই, এই চণ্ডীপুরি হলো আমার গ্রাম। আমি এই গ্রামেরই ছেলে। এই গ্রামের বুকেই আমি মানুষ হয়েছি। এখানকার প্রকৃতি, গাছপালা, পুকুর, খাল, বিল, নালা সব কিছু আমার ভীষণ চেনা, অত্যন্ত পরিচিত। তবে এক ভয়ানক অপরিচিত ভীতিপ্রদ বিষয় ঢুকে পড়েছে হঠাৎ করে। আমার মনে হচ্ছে ঈশ্বর আপনাকে পাঠিয়ে দিয়েছেন আমাদের গ্রামে, তাই তো আপনি এসে উপস্থিত হয়েছেন এখানে। চক্রবর্তী মশাই, আমাদের গ্রামের মানুষদের বড় বিপদ একমাত্র আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি একমাত্র পারবেন আমাদের গ্রামের মানুষদের বাঁচাতে। চন্দ্রনাথের মুখমণ্ডল জুড়ে নিমেষের মধ্যে ঘনীভূত হলো একরাশ জমাট কালো মেঘের মতো দুশ্চিন্তার অন্ধকার। তার চোখ মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তের মধ্যে। দুই চোখের কোণে লকলকে বিষাক্ত সাপের মতন উঁকি মারল আতঙ্ক। মুখমণ্ডল হয়ে উঠল সম্পূর্ণ ফ্যাকাশে রক্তশূন্য। আর আমি তার উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কি হয়েছে চন্দ্রনাথ তোমাদের গ্রামে? কি এমন বিপদ ঘটেছে যার কারণে তুমি এরকম কথা বললে? আমার কথায় চন্দ্রনাথ এবার আমার মুখোমুখি সেই গাছের শীতল ছায়ায় বসে পড়ল ধপ করে। তারপর সেই ভয় মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তাদের গ্রামের বিপদের কথা বলতে লাগলো আগাগোড়া। চক্রবর্তী মশাই, আমাদের গ্রামে এক মারণ সংকট দেখা দিয়েছে। প্রতিটি রাত হয়ে উঠছে রীতিমতো আতঙ্কের গ্রামবাসীর জন্য। সন্ধ্যের অন্ধকার নামলে কেউ বাড়ির বাইরে পা রাখার সাহস দেখাচ্ছে না, সবাই গৃহবন্দী হয়ে থাকছে। গভীর রাতে আমাদের গ্রামে এক ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সে ছায়ামূর্তিটা আসলে কে তা আমরা কেউই সঠিকভাবে বলতে পারবো না। তবে হ্যাঁ, সে ছায়ামূর্তি সাধারণ কেউ নয় সেটা আমি জোর গলায় বলতে পারি। সে ছায়ামূর্তির অনেক ক্ষমতা, যে কোনো মানুষের গলা নকল করে গ্রামের মানুষদের বাইরে বার করছে। আর যেই বাড়ির বাইরে পা রাখছে তারই নৃশংস মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে আশপাশের তল্লাটে। ইতিমধ্যে আমাদের গ্রামের 7 জন মানুষ প্রাণ হারিয়েছে। বহু চেষ্টা করেও আমরা বুঝে উঠতে পারিনি সেই কালো ছায়ামূর্তিটি আসলে কে বা কি। চন্দ্রনাথের মুখ থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনতে শুনতে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কারণ চন্দ্রনাথের বলা কথা অনুযায়ী যে অপশক্তির নাম আমার মাথায় এলো, সেটি মোটেও কোনো সাধারণ অপশক্তি নয়। চন্দ্রনাথ আমার চোখ মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারল আমি কিছু একটা সন্দেহ করেছি। সে বেশ ঘাবড়ে গিয়ে খানিকটা ভয় মিশ্রিত গলায় বলল, কি হলো? কি হলো চক্রবর্তী মশাই? আপনার মুখ চোখ এমন হঠাৎ করে বদলে গেল কেন? আপনি কি কিছু বুঝতে পেরেছেন? দয়া করে আমার কাছ থেকে কিছু গোপন করবেন না। দয়া করে বলুন আপনি কি বুঝতে পারলেন। আমি জানি আপনার আশঙ্কা কোনোদিনও মিথ্যে হতে পারে না। দেখো চন্দ্রনাথ, আমি তোমার কাছ থেকে কিছুই গোপন করতে চাই না। তোমাদের গ্রামে প্রথম পদার্পণ করার সাথে সাথেই আমি আমার অভিজ্ঞতা থেকে বেশ বুঝতে পেরেছিলাম এই গ্রামে কোনো সাংঘাতিক অপশক্তির আগমন ঘটেছে। তোমার কথা শুনে এতক্ষণে আমি তাকে চিহ্নিত করতে পেরেছি। আমার অনুমান যদি খুব ভুল না হয়, তাহলে তোমাদের গ্রামে এক সাংঘাতিক নিশির উপদ্রব শুরু হয়েছে। আমার কথা শুনে খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত ঘাবড়ে গেল চন্দ্রনাথ। যদিও ঘাবড়ে যাওয়াটাই ছিল অত্যন্ত সাধারণ একটা বিষয়, কিন্তু আমি তার মনে সাহস বাড়াবার জন্য বললাম, মনকে শক্ত করো হে চন্দ্রনাথ। বিপদের সময় কখনোই দুর্বল হয়ে পড়তে নেই। তুমি চিন্তা করো না,
আমি যখন একবার তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি, তখন কোনো না কোনো উপায়ে ওই নিশির কবল থেকে আমি তোমাদের রক্ষা করবই। যে কোনো মানুষের বিপদের কথা একবার কানে শুনলে তাদের সাহায্য না করে আমি কিছুতেই থাকতে পারি না। তোমাদের ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম কিছু ঘটবে না। হ্যাঁ চক্রবর্তী মশাই, আপনি আমাদের গ্রামে উপস্থিত হয়েছেন, সত্যি এই কথা ভেবে আমার মনে বেশ কিছুটা হলেও বল পাচ্ছি। চক্রবর্তী মশাই, তাহলে আপনি আমাদের বাড়ি চলুন। যে কটা দিন আপনি এই গ্রামে থাকবেন, সেই কটা দিন না হয় আমাদের এই গরিবের ঘরে অন্ন জল গ্রহণ করবেন, কেমন? না হে চন্দ্রনাথ, তুমি তো জানোই আমি একজন অত্যন্ত সাধারণ ভবঘুরে মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। গৃহস্থের বাড়িতে থাকার চেয়ে খোলা আকাশের নিচে থাকায় আমি বড়ই স্বাচ্ছন্দ্য বোধ করি। তুমি আমাকে নিয়ে সামান্যতম বিচলিত হইও না। আমি ঠিক কোনো না কোনো একটা মাথা গোঁজার ঠাঁই জোগাড় করে নেব। এই গ্রামের বুকে কোনো মন্দিরের দাওয়ায় আমি রাত কাটিয়ে নেব অনায়াসে। তাতে আমার বিন্দুমাত্র অসুবিধা হবে না। আপনাকে আর কি বলি বলুন চক্রবর্তী মশাই। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। আমাদের এই চণ্ডীপুর গ্রামে অত্যন্ত জাগ্রত মা চণ্ডীর মন্দির রয়েছে। আপনি না হয় সেখানেই থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না খাবারের জন্য। সেখানে মায়ের ভোগ প্রসাদ রয়েছে, আর মায়ের দর্শনও হবে। আমাদের গ্রামের মা চণ্ডী ভীষণ জাগ্রত। দূর দূরান্ত থেকে কত মানুষ ছুটে আসে মায়ের কাছে নানান সমস্যা নিয়ে। মা প্রত্যেকের সমস্যা দূর করে দেন, যাবতীয় মনোবাসনা পূরণ করেন। আপনার জন্য নিরাপদ আশ্রয়স্থলও বটে, কারণ দেবালয়ে কোনোদিনও কোনো অপশক্তির আগমন ঘটতে পারে না। চন্দ্রনাথের সাথে এবার আমি তাদের গ্রামের বিখ্যাত মা চণ্ডীর মন্দিরে এসে উপস্থিত হলাম। সেই মন্দির চত্বরে এসে উপস্থিত হওয়া মাত্রই বুঝলাম দেবী এখানে স্বয়ং বিরাজমান। গোটা গ্রাম জুড়ে যে ভীষণ কটু বটকা গন্ধ ছড়িয়ে রয়েছে একমাত্র এই জায়গাতেই, সেই গন্ধের লেশ মাত্র নেই। মন্দিরের সিঁড়িতে প্রথম পা রাখতেই আমার নাকে এসে ঠেকল পবিত্র ধূপ আর ধুনোর গন্ধ। গর্ভগৃহের দরজা খোলা মাত্রই দেখলাম অষ্টধাতুর দেবী প্রতিমা রূপোর সিংহাসনে বসে অধিষ্ঠান করছেন। দেবীর ডান হস্তে বরাভয় আর বাম হস্তে ধারালো ত্রিশূল। দেবীর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলে মনের মধ্যে অফুরন্ত ভক্তির ভাব জেগে ওঠে। মস্তিষ্কের মধ্যে যে যাবতীয় অশুভ প্রভাব তা দূর হয়ে যায়, হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে ভক্তি আর শ্রদ্ধায়। আমি নতজানু হয়ে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। তারপর সেই মন্দিরের দাওয়ায় বসে চন্দ্রনাথের সাথে আরো বেশ অনেকটা সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তাকে বিদায় জানালাম। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। বাইরের দিকে তাকিয়ে দেখলাম কালো কুচকুচে প্রকৃতির মধ্যে অন্ধকার ছাড়া আর বিশেষ কিছুই নজরে পড়ছে না। এতটুকু সামান্যতম আলোর উৎস কোথাও নেই। বাইরের জগৎ থেকে একটানা ঝমঝম বৃষ্টির শব্দ ব্যতীত কোনো কিছুই কর্ণগোচর হয় না। আমাদের মনে হলো আমরা যেন স্বাভাবিক পৃথিবীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। এই যেন অন্য কোনো এক অপরিচিত অচেনা পৃথিবী। ঈশ্বর বুঝি কালো দোয়াতের মতো কোনো কিছু তরল ঢেলে দিয়েছেন মহাকাশ হতে। ঠাকুরমশাই পাসিংচো সিগারেটের মধ্যে থেকে আবার একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন। নাক ও মুখের মাধ্যমে গোল গোল ধোয়ার রিং ছেড়ে পুনরায় বলতে আরম্ভ করলেন। আমি মনস্থির করলাম রাতের অন্ধকার গাঢ় হয়ে এলে মধ্যরাতে আমি বের হব। সেই গ্রামের বুকে যে সাংঘাতিক ভয়ানক নিশির আগমন ঘটেছে তার মুখোমুখি আমায় হতেই হবে। অপশক্তির মুখোমুখি না হলে আমি কিছুতেই বুঝতে পারবো না সে আসলে কতটা শক্তিশালী। সুতরাং ধ্বংস করার উপায়ও বের করতে পারবো না। যেমন ভাবনা তেমন কাজ। রাতের বেলায়
আমি আর দু চোখের পাতা এক করতে পারলাম না। সন্ধ্যার পর থেকেই এক টানা মধুসুন্দরী দেবীর ধ্যান করে মা চণ্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাল ভৈরবকে স্মরণ করে আমি নেমে এলাম পথে। তোমাদের আমি ভাষায় বলে ঠিকভাবে ব্যক্ত করতে পারবো না কিশোরী, যে সে নৈশ পরিবেশ আসলে কতটা ভীতিপ্রদ ছিল। নেহাত আমি তারানাথ তান্ত্রিক, তাই নচেত আমার জায়গায় যদি অন্য কোনো সাধারণ মানুষ থাকতো তাহলে আমি হলফ করে বলতে পারি, তাহলে সেই ব্যক্তি ওই স্থানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তো। চাঁদের মিহি আলো নেমে এসেছে ধরাতলের বুকে। গ্রামের সরু কাঁচা মাটির রাস্তাটা আঁকা বাঁকা ভাবে ময়াল সাপের মতো চলে গিয়েছে সামনের দিকে। রাস্তার দুই ধারে অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি পাওয়া গগনচুম্বী বৃক্ষের দল মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আকাশের বুকে ভাসমান কিছু মেঘ মাঝে মধ্যে চাঁদকে ঢেকে দিয়ে পরক্ষণে আবার সরে যাচ্ছে। সমগ্র প্রকৃতি জুড়ে বিরাজ করছে এক অদ্ভুত আলো অন্ধকারের মায়াজাল। পরিবেশ হয়ে উঠেছে একেবারে শুনশান, নিস্তব্ধ। মানুষ তো দূরের কথা, নিদেন পক্ষে একটা কুকুর বেড়ালেরও পর্যন্ত দেখা পেলাম না। সম্পূর্ণ একলা একাকী অবস্থায় হাঁটতে লাগলাম সেই নির্জন পথে। আমার মনে হলো আমি যেন সাক্ষাৎ মৃত্যুপুরীর পথে নেমে এসেছি। এই রাতের গাঢ় অন্ধকারে বহু দূর হতে মরা খালের ওপার থেকে শোনা গেল একদল রক্তলোভী শৃগালের হাড় হিম করা হুঙ্কার ধ্বনি। একসাথে সমবেত সুরে চিৎকার করে উঠল সাপদের দল। তাদের সেই চিৎকার ছড়িয়ে পড়ল দিক বিদিক জুড়ে। হাঁটতে হাঁটতে আমি এসে থমকে দাঁড়ালাম এক গৃহস্থের বাড়ির সামনে। ঠাকুর মশাইয়ের কথা থামতেই কিশোরী এবার বলল, সত্যি ঠাকুরমশাই, আপনার যে সাহস আছে এ কথা স্বীকার করতেই হবে। সত্যি কথা বলতে রাতের বেলা ওই রকম নির্জন পথে হাঁটার কথা আমরা অন্তত কখনো ভাবতেও পারতাম না। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? সচক্ষে আমি যে দৃশ্য প্রত্যক্ষ করলাম তাতে আমার বুক রীতিমতো কেঁপে উঠল। হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল এক শিরশিরে অনুভূতি। মেরুদণ্ড দিয়ে কনকনে ঠান্ডা চোরা রক্তের স্রোত নেমে গেল নিচের দিকে। আমি দেখলাম সেই বাড়িটি থেকে মাত্র কয়েক হাত তফাতে অন্ধকারের সাথে গায়ে গা মিলিয়ে গুল্ম লতা পাতার ঝোপঝাড়ের অন্তরালে দাঁড়িয়ে রয়েছে একটা কালো কুচকুচে ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তি যে কোনো জীবন্ত প্রাণীর নয় তা বুঝতে আমার বেশি সময় লাগলো না। দীর্ঘক্ষণ অন্ধকারে থাকার কারণে আমার চোখ পুরোপুরি সয়ে এসেছিল, আর তাতেই আমি পরিষ্কার দেখলাম সেই কালো অবয়বের মাথায় লম্বা লম্বা চুল বিষাক্ত সাপের মতো নেমে এসে তার মুখমণ্ডল পুরোপুরিভাবে আচ্ছাদিত করে ফেলেছে। তবে চুলের আচ্ছাদনের বাইরে বেরিয়ে আসছে অক্ষি কোটরের মধ্যে জ্বলতে থাকা লাল টকটকে আলো। সেই লাল উজ্জ্বল আলোর জ্যোতি দেখলে ধারণা হয় কেউ যেন গনগনে দুটুকরো কয়লার আগুন রেখে দিয়েছে দুই চোখের কোটরের মধ্যে। চাঁদের অল্প আলোতেও চকচক করছে সূচের ফলার মতো অসংখ্য অগণিত দাঁতের সারি। সেগুলো যেন কোনো ধাতু দ্বারা নির্মিত। তার দুই হাত অস্বাভাবিক রকমের লম্বা, প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে সেই হাত। হাতের প্রতিটি আঙুলের মধ্যে রয়েছে বাজ পাখির ন্যায় বড় বড় কালো বাঁকানো তীক্ষ্ণ ধারালো নখ। সে যেন মোটেও মাটিতে দাঁড়িয়ে নেই, বরং শূন্যে ও বাতাসের মধ্যে ভাসছে।
মৃদু মৃদু হাওয়ায় দুলছে তার মাথার সেই জীবন্ত কেশ ও রাশি। এরপর দক্ষিণা বাতাসে ভেসে আমার নাকে একটা বিটকেল পচা গন্ধ এসে ঝাপটা মারল। সেই গন্ধ এতটাই বাজে, এতটাই বিশ্রী যে তলপেট গুলিয়ে একেবারে বমি উঠে আসার জোগাড় হলো। ইচ্ছে করলো হড়হড় করে বমি করে দিতে। আমি বুঝতে পারলাম তবে এই সেই অশরীরী অশুভ শক্তিধর নিশি, যার কথা চন্দ্রনাথ আমায় বলেছিল। নিশি ঋণঋণে মেয়েলি কণ্ঠে গৃহস্থের বাড়ির দিকে তাকিয়ে সুর করে বলে উঠল, এসো, বাইরে বেরিয়ে এসো, ঘরের মধ্যে আর নিজেকে আটকে রেখো না। আমি আমি ডাকছি তোমায়, তুমি বাইরে বেরিয়ে এসো, আসবে না? এসো। নিশি এবার নৈশ্য পরিবেশের যাবতীয় নীরবতা ভেঙে খলখল করে হেসে উঠল। তার হাসির সাথে সাথেই কনকনে ঠান্ডা বাতাস ঘূর্ণত গতিতে বেশ কয়েকবার পাক খেল সমগ্র তল্লাট জুড়ে। ঠান্ডা বাতাসের পরশে আমার সর্বাঙ্গে যেন কেমন কাঁটা দিয়ে উঠল। ঘাড়ের কাছে থাকা প্রতিটা লোমকূপ মুহূর্তের মধ্যে খাড়া হয়ে গেল সজারুর গায়ের কাঁটার মতো। নিশি আবার বলতে আরম্ভ করলো, এসো, এসো বলছি, বাইরে বেরিয়ে এসো। নিশির দ্বিতীয়বার আহ্বানে সাড়া দিয়ে ঘরের বন্ধ দ্বার খুলে ভেতর থেকে বেরিয়ে এলো একটি স্বল্প বয়সের তরুণ যুবক। যুবকের দুই চোখের দিকে তাকাতেই আমি বুঝতে পারলাম সে বর্তমানে সম্পূর্ণভাবে নিশির সম্মোহনে সম্মোহিত হয়ে পড়েছে। তার দুই চোখের মণি কিরকম যেন একটা ঘোলাটে ও স্থির হয়ে রয়েছে। চোখের পলক পড়ছে না কিছুতেই। দুই হাত সামনের দিকে বাড়িয়ে মন্থর গতিতে কিশোর এগিয়ে আসছে ঘর থেকে ক্রমশ বাইরের দিকে। নতুন শিকারকে হাতের নাগালে পেয়ে পুনরায় ফের বিকটভাবে নতুন উদ্যমে হাসতে আরম্ভ করল নিশি। তার সেই বিকট অট্টহাসির শব্দধ্বনিতে প্রতিধ্বনিত হলো বড় বড় বনস্পতির গায়ে ধাক্কা খেয়ে। আমি এবার সিদ্ধান্ত নিলাম যা করার তা আমাকেই করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব, না হলে ওই নিশি ওই কিশোরের প্রাণ নিয়ে নেবে। তারও রক্ত শূন্য ফ্যাকাশে নিথর দেহটা পড়ে থাকবে রাস্তায় ধুলোর মধ্যে। কিন্তু আমি এ স্থানে উপস্থিত থাকতে কিছুতেই তা হতে দিতে পারি না। আমি এবার আমার কাঁধের লাল শালু ঝোলার মধ্যে থেকে বের করে আনলাম বেশ অনেকটা পরিমাণে গুঁড়ো সিঁদুর। সেই সিঁদুর ডান হাতের মুঠোয় ধরে বিড়বিড় করে তাতে মন্ত্র পড়লাম। তোমাদের আমি সে মন্ত্র বলতে পারবো না, কারণ তন্ত্রে অদীক্ষিত কোনো লোকের কাছে সাধনার এই সমস্ত গূঢ় গোপনীয় মন্ত্র প্রকাশ্যে আনা যেমন সেই ব্যক্তির জন্য ক্ষতিকারক, ঠিক তেমনি আবার সাধকের জন্যও অমঙ্গলজনক বটে। নিশি তার শিকারের দিকে এগোতেই যাচ্ছিল, এমন সময় আচমকা আমি উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে উঠলাম, দাঁড়াও! ওই বাচ্চাটার কোনো ক্ষতি করার আগে তুমি আমার মুখোমুখি হও। নিশি এবার পিছন ফিরে তার অগ্নি দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি দেখলাম তার দুই চোখের মধ্যে যেন সহসা ক্রোধের আগুন জ্বলে উঠেছে। এক অশরীরী প্রেতের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি আমি, তবু এতটুকু মনোবল দুর্বল হতে দিলাম না। নিশি এবার আমার উদ্দেশ্যে মারাত্মক আক্রোশে ধেয়ে এলো বাতাসে ভেসে। হাতের মুঠোয় ধরে থাকা গুঁড়ো সিঁদুরখানি আমি ছুঁড়ে দিলাম বাতাসে, আর তৎক্ষণাৎ প্রাণপণ চিৎকার করে উঠল নিশি। গরম লোহার উপর জল পড়লে ঠিক যেরকম চড়বড় করে ওঠে,
হুবহু সেই রকম চড়বড় করে উঠে তার শরীর এক বিকৃত রূপ নিল। এতক্ষণ যে নিশি মহা আনন্দে খলখল করে হাসছিল, সেই নিশি এবার মরণ আর্তনাদ করে উঠল। ধীরে ধীরে অন্ধকারের সাথে মিলিয়ে গেল নিশি। ছোট্ট ছেলেটা জ্ঞান হারিয়েছে দেখে আমি ছুটে এলাম তার কাছে। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে ছেলেটির মা ও বাবা। আমি কোলের মধ্যে ছেলেটার মাথা তুলে নিয়ে কপালে হাত ঠেকিয়ে বললাম, তাড়াতাড়ি একটু জল আনো, বাচ্চাটা জ্ঞান হারিয়েছে। ছেলেটির মা ওখানেই বসে হাপুস নয়নে কাঁদতে আরম্ভ করলো। ওর বাবা দৌড়ে গিয়ে ঘরের ভেতর থেকে এক ঘটি ঠান্ডা জল নিয়ে এসে তা ধরিয়ে দিল আমার হাতে। আমি সেই ঠান্ডা জলের ছিটে তার চোখে মুখে ছিটিয়ে দিতেই ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো ছেলেটির। তার গর্ভধারিণী মায়ের উদ্দেশ্যে আমি বললাম, মাগো, তুমি এইভাবে কেঁদো না। তোমার ছেলে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ওর গায়ে একটা আঁচড়ও আসেনি। এই দেখো, এই তো তোমার ছেলে তোমার দিকে চোখ মেলে তাকিয়েছে। তুমি আর কেঁদো না মা, আর কেঁদো না। ছেলেটার বাবা ভীষণ উত্তেজিত অবস্থায় অত্যন্ত ঘাবড়ে গিয়ে কম্পমান হাতে কপালের ঘাম মুছতে মুছতে বলল, আপনি কে? আমাদের ছেলেকে এইভাবে রক্ষা করলেন, আমরা তো বুঝতেই পারিনি। কখনো বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে এসেছে। ভাগ্যিস আপনি সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছিলেন। আজ কেবলমাত্র আপনার জন্যই ও প্রাণে বাঁচল। না হলে না হলে আমাদের সর্বনাশ হয়ে যেত, চরম সর্বনাশ। ওই একটি মাত্রই তো সন্তান আমাদের, 7 রাজার ধন এক মানিক। ওর যদি কিছু একটা ভালো মন্দ ঘটে যেত, তাহলে তাহলে আমরা কিছুতেই বাঁচতে পারতাম না ঠাকুর মশাই। আমাদের যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। ছি 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 ছি, বাবা এই রকম ভাবে বলো না। আমি কেউ নয়, যা করার তা মঙ্গলময় ঈশ্বর করেছেন। আমি কেবল নিমিত্ত মাত্র। আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন তন্ত্র সাধক এবং ভবঘুরে মানুষ। ঘুরতে ঘুরতে আজই তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। এর থেকে বেশি আর কিছু জানার দরকার নেই। তোমরা যাও, তোমাদের ছেলেকে নিয়ে ঘরের ভিতরে যাও। আর যতদিন না এই সমস্যার কোনো সমাধান হচ্ছে, ততদিন চেষ্টা করো ছেলেকে একটু চোখে চোখে রাখতে, বিশেষ করে রাতের বেলায়। কারণ একবার যখন নিশির কুনজর পড়েছে, তখন বারবার সেই শয়তান চেষ্টা করবে এই বালকের ক্ষতি করার। আমি বেশ বুঝতে পারছি আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। সাধারণ মানুষের পক্ষে কখনোই এক ভয়ানক নিশির মুখোমুখি হওয়া সম্ভব নয়। আপনি আপনি দয়া করে কিছু একটা করুন। আমার ছেলের প্রাণ রক্ষা করুন ওই নিশির কবল থেকে। আমি আপনার পায়ে মাথা ঠেকাচ্ছি, আপনি শুধু দয়া করুন আমাদের উপর। এই কথা বলে সেই জননী এবার নত হয়ে আমার পায়ের ধুলো মাথায় নিতে যাচ্ছিল। আমি তাকে ভীষণ আপত্তি জানিয়ে বললাম, মা, মাগো, তুমি ঠিক যেমন বলেছ তেমনটাই হবে। কাল রাতেই ওই চণ্ডীপুরের বুকে যে নিশির আগমন ঘটেছে, তার শেষ রাত হবে। আর কিছুতেই তোমার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না। এ কথা আমি তোমাকে দিচ্ছি। এই তারানাথ দিচ্ছে তোমায় মা। এরপর আমি ঝোলার ভেতর থেকে একটি বড় মাপের ধাতব তাবিজ বের করে সেটা বাড়িয়ে দিলাম জননীর দিকে। তারপর আমি উঠে সেই স্থান পরিত্যাগ করি। সে রাতে আর ওই নিশির আগমন ঘটল না চণ্ডীপুরে। সমগ্র গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করার পরেও আমি কোনো বিপদের সামান্যটুকু আভাস পেলাম না। বুঝতে পারলাম নিশি আমার কাছ থেকে চরম আঘাত পেয়ে আজকের মতো ফিরে গিয়েছে, আর আসবে না। শেষমেশ আমি চণ্ডী মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। শেষ রাতের অন্ধকার তখনও আকাশের বুক থেকে ফিকে হয়ে যায়নি সম্পূর্ণভাবে। মন্দিরের স্তম্ভে হেলান দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়লাম, আর সেই মুহূর্তেই দেখলাম একটা স্বপ্ন। ঠাকুর মশাই চুপ হতেই কিশোরী এবার প্রশ্ন করল, কি স্বপ্ন দেখলেন ঠাকুরমশাই?
আমি এবং কিশোরী আমরা উভয়ই দেখলাম ঠাকুরমশাইয়ের দুই চোখের কোণ হতে গড়িয়ে পড়ল টলটলে জলের ফোঁটা। তিনি যেন কোনো এক গভীর ভাবের মধ্যে তলিয়ে গেলেন। দুই হাত জড়ো করে অত্যন্ত ভক্তির সাথে বললেন, স্বপ্নে দেখলাম স্বয়ং আদ্যাশক্তি দেবী মহামায়া আমায় দর্শন দিলেন মা চণ্ডী রূপে। স্বপ্নের মধ্যেও আমি যে দৃশ্য দেখতে পেলাম তাতে আমার শরীর জুড়ে শিহরণ খেলে গেল। দেবীর সর্ব অঙ্গে বিচ্ছুরিত হচ্ছে এক উজ্জ্বল তেজরশ্মি। দেবী আমায় বললেন, তারানাথ, আমার হাতে ত্রিশূলখানি তুমি ওই নিশিনিধনের কাজে লাগাও। ওই ত্রিশূল বিপুল পরিমাণ দৈব শক্তির অংশ বিশেষ। একমাত্র ওই অস্ত্রের দ্বারাই সম্ভব এই শয়তানকে দমন করা। তোমার হাতে লেখা আছে চণ্ডীপুরের নিশিনিধন, এবং তা সম্পন্ন হবে আমার অস্ত্রের মাধ্যমে। কাল পূর্ণিমা তিথি, কালকে সেই পবিত্র রাত। তুমি কাল রাতে ওই নিশির বিনাশ ঘটিয়ে এখানকার সমস্ত মানুষদের জীবন স্বাভাবিক করে তোলো পুনরায়। তারা যে বড় দুর্বিষহ দশায় রয়েছে, আমি যে আর আমার সন্তানদের এত কষ্ট, এত কান্না, এত হাহাকার সহ্য করতে পারছি না কিছুতেই। দেবী এই নির্দেশ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। আমার ঘুম ভেঙে যেতেই বুঝতে পারলাম দেবী আমার স্বপ্নাদেশ দিয়েছেন। মন্দিরের প্রতিটি ঘন্টা ঢং ঢং শব্দে বেজে উঠল জোরালো ভাবে। গর্ভগৃহের দরজা খুলে গেল। আমি অষ্টধাতু দ্বারা নির্মিত দেবী প্রতিমার উদ্দেশ্যে নত মস্তকে প্রণাম জানালাম। জলে ভেজা দুই চোখে দেবীর দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করলাম উচ্চস্বরে। দেবী চণ্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অশ্রু ভেজা কাতর কণ্ঠে বললাম, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই অস্ত্রের মান রাখতে পারি মা। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার থামলেন। আমি এবং কিশোরী আমরা দুজনেই দেখলাম তার দুই চোখ জুড়ে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত রকমের অস্থিরতা। তার শরীরের মধ্যে সৃষ্টি হয়েছে ভীষণ চাঞ্চল্য ভাব, যা দেখে বেশ বুঝলাম এবার তার একটু বিরতি নেওয়ার প্রয়োজন। আসলে আমরা যতই ঠাকুরমশাইয়ের জন্য সিগারেটের প্যাকেট কিনে আনি না কেন, তিনি মনে করেন তামাক সেবনের প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে গড়গড়া কিংবা হুঁকোর মধ্যে। অন্তত তার মতো প্রবীণ মানুষেরা তাই বোঝেন। ঠাকুরমশাই আমাদের উদ্দেশ্যে বললেন, তোমরা এখানে একটু বসে কিছুটা অপেক্ষা করো কিশোরী, আমি একবার চট করে ঘরের ভিতর থেকে ঘুরে আসি। ঘর গড়ায় না টান দিলে আর দেখছি একেবারেই চলছে না। এই কথা বলে ঠাকুরমশাই আর একটিও বাক্য ব্যয় না করে তক্তাপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা পা বাড়ালেন ঘরের পথে। ঠাকুরমশাইয়ের চলে যাওয়ার সাথে সাথে কিশোরীর মুখ গাম্ভীর্যে পরিপূর্ণ হয়ে উঠল। আসলে গল্প চলাকালীন এই রকম বিরতি কিশোরীর একেবারে অপছন্দের একটি বিষয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সত্যি কোনো কিছুই করার নেই। সঠিকভাবে গল্প উপভোগ করতে হলে এইটুকু বিরতি আমাদের মেনে নিতেই হবে। ঠাকুরমশাই একবার যখন ঘরের ভেতরে ঢুকেছেন তখন আর বেশ কিছুটা সময় যে তিনি এদিকে আসবেন না এই বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। তাই কিশোরীর উদ্দেশ্যে বললাম, আরে ভাই, মন খারাপ করে বসে রইলে কেন? চলো আমরাও বরং দুটো সিগারেট ধরাই, দেখবে খানিকক্ষণের মধ্যেই ঠাকুরমশাই আবার ফিরে আসবেন, তখন আবার জমে উঠবে গল্পের আসর। কি বলো? হ্যাঁ, তাই ভালো। এই সময় বরং একটু ধূমপান করা যাক। তাছাড়া সময় কাটানোর আর অন্য কোনো বিকল্প পথ তো দেখতে পাচ্ছি না। এতক্ষণে কিশোরীর মুখ হতে গাম্ভীর্য কিছুটা হলেও কমল। আমি দুটো সিগারেট বের করে একটি তার দিকে বাড়িয়ে দিয়ে একটি নিলাম নিজে। তারপর সিগারেটে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলাম। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে আমরা অবশিষ্ট ফিল্টার দুটি ছুঁড়ে ফেলে দিলাম উঠোনের মাঝ বরাবর। জমা জলের মধ্যে আগুন সমেত ফিল্টার গিয়ে পড়া মাত্রই তা সশব্দে নিভে গেল।
আমরা দুই বন্ধু নানান টুকিটাকি বিষয় নিয়ে গল্প করছিলাম নিজেদের মধ্যে। হঠাৎ করেই ঠাকুরমশাই বেরিয়ে এলেন ঘরের বাইরে। এক হাতে জ্বলন্ত গড়গড়া নিয়ে তিনি এসে বসলেন আমাদের মুখোমুখি। তারপর গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। কিশোরীর অনুরোধে আবার বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। পরের দিন সকাল হলে আমি সমস্ত গ্রামবাসীদের জানিয়ে দিলাম দেবীর স্বপ্নাদেশের কথা। এতক্ষণে অন্তত আন্দনিক বোধ শুরু হলো সকলের মধ্যে। দীর্ঘক্ষণ মানুষগুলোর দুশ্চিন্তাগ্রস্ত মুখের মধ্যে সহসা হাসি ফুটে উঠল, আর ফুটে উঠল একটু উল্লাসের ছাপ। দিশাহীন মানুষ যখন একটু আলোর দিশা খুঁজে পায়, তখন যেন তার মুখের অনাবিল অকৃত্রিম আনন্দ ফুটে ওঠে। ঠিক সেই রকমই এক আনন্দ ফুটল প্রত্যেক গ্রামবাসীগণের মুখে। চন্দ্রনাথের মায়া মমতায় ভরা মুখের পানে তাকিয়ে আমি বললাম, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না হে চন্দ্রনাথ, কারণ আমাকে নিয়ে চিন্তা করার মতন কিছু নেই। আমার ওপর ঈশ্বরের আশীর্বাদের হাত রয়েছে, তাই আমার কোনো বিপদ ঘটবে না। তাছাড়াও এটা আমার কাজ। আমি প্রতিনিয়তই নানা সময় বিভিন্ন বিভীষিকার মুখোমুখি হই, তাই এই সকল কিছুতে আর নতুন করে ভয় পাই না। তোমাদের নিরীহ মানুষদের ওই ভয়ানক অপশক্তির হাত থেকে মুক্তি দেওয়া আমার প্রধান কর্তব্য। সারাদিন ব্যাপী মা চণ্ডীর পুজো করে আমি যখন মায়ের প্রধান অস্ত্র তথা ত্রিশূলটি খুলে নিলাম, তখন অপরাহ্নের আলো একেবারে কমে গিয়েছে বলা চলে। সূর্যদেব ক্রমশ ঢলে পড়ছেন পশ্চিম দিগন্তে। উঁচু উঁচু বড় বড় বিশাল বাঁশঝাড়গুলি থেকে ক্রমাগত ভেসে আসছে শীতল জল বাতাস। মন্দিরের ঘণ্টা সেই বাতাসের সাথে তালে তাল মিলিয়ে বেজে উঠছে সুমধুর ধ্বনিতে। মৃৎ প্রদীপের সোনালি আলোয় অষ্টধাতুর দেবী মূর্তির মুখমণ্ডল যে কি অপূর্ব অবর্ণীয় মাধুর্যে ভরে উঠেছে, তা তোমাদের ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় আজ যেন এই চণ্ডীপুর গ্রামে দেবী নিজে স্বয়ং আবির্ভূতা হতে চলেছেন যাবতীয় অশুভ শক্তির বিনাশকারিণী হিসেবে। আমি মায়ের হাত থেকে ত্রিশূল নিয়ে দুই বাহু দুই দিকে প্রসারিত করে বললাম, জাগো জাগো মা, তুমি জাগ্রত হও। আজ তোমার অস্ত্র আমি আমার হাতে তুলে নিয়েছি। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই অস্ত্রের মান রাখতে পারি মা, এই অস্ত্র দ্বারা নিধন করতে পারি সেই অশুভ শক্তির। চারি এসে আবার আমাদের চা দিয়ে গেল। আমি এক পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে এক পেয়ালা দিলাম কিশোরীর দিকে এবং অন্যটা নিলাম নিজে। গরম চায়ের পেয়ালায় চুমুক বসিয়ে কিশোরী বলে উঠল, এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি সেই রাতে দেবীর আশীর্বাদী ত্রিশূল সঙ্গে নিয়ে নিশি নিধনের কার্যে বের হলেন? হ্যাঁ কিশোরী, সেদিন সন্ধ্যা ঘনীভূত হওয়ার সাথে সাথেই আমি দেবীর ত্রিশূল হাতে বের হলাম। আকাশের বুকে গোল ছকছকে রূপোর থালার মতো পূর্ণিমার মস্ত বড় চাঁদ উঠল। মোহময়ী চাঁদের জোছনা ছড়িয়ে পড়ল গ্রামের সর্বত্র। সেই রাত হয়ে উঠল চন্দ্রালোকিত। বাঁধ ভাঙা চাঁদের জোছনায় দিক বিদিক যেন উদ্ভাসিত হয়ে গেল। মানুষজন যে যার ঘরের মধ্যে ঢুকে গৃহবন্দী করে ফেলল নিজেদের, কারণ সকলেরই প্রাণের ভয় রয়েছে। চণ্ডীপুর গ্রাম হয়ে উঠল নিস্তব্ধ নিশুতি। সেই শুনশান জনমানবহীন পথ ধরে আমি হাঁটতে লাগলাম। তবে মন্দির ছেড়ে গ্রামের পথে নামার পূর্ব মুহূর্তে মনে হয় আমি আমার ইষ্ট দেবতা কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে নিতে
কিছুতেই ভুললাম না। কোনো এক রাতচরা পাখি কর্কশ স্বরে চিৎকার করতে করতে মাথার উপর বেশ কয়েকবার পাক খেয়ে মিলিয়ে গেল অন্ধকারে। দূর দূরান্তে কাছে পিঠে দাঁড়িয়ে থাকা সমস্ত বড় বড় বনস্পতির দল অপরিসীম ভয়ে যেন কুঁকড়ে গিয়েছে। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম কয়েকটা নিষ্প্রভ নক্ষত্র শত আলোকবর্ষ দূর থেকে মিটি মিটি ভাবে তাকিয়ে রয়েছে ধরিত্রীর পানে। এরপর এলো সেই চরম মুহূর্ত যখন আমি মুখোমুখি হলাম ওই অশুভ শক্তির। আমি এবং কিশোরী আমরা দুজনেই এবার টান টান হয়ে বসলাম। ঠাকুরমশাই তার গল্প পাঠ থামালেন না, বিরামহীনভাবে তিনি বলেই চললেন। দেখলাম একটি ফাঁকা প্রত্যন্ত মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই বিকট দর্শন নিশি। তার মাথার চুল যেন একটি একটি লকলকে বিষাক্ত কাল সর্পের বাচ্চা। দামাল বাতাসের সাথে লাফালাফি করে সেগুলো বুঝি খেলে বেড়াচ্ছে নিজেদের মধ্যে। দুটি চোখের কালো অক্ষি কোটরের ভিতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো লাল আলোর জ্যোতি। তার ঘাড় খানিকটা বাম দিকে কাত করা, লম্বা লম্বা দুই হাতের প্রতিটি আঙুলের মধ্যে বিদ্যমান ধারালো বাঁকানো নখ। সে অগ্নিদৃষ্টি হেনে তাকিয়ে রয়েছে আমার দিকে। এরপর নিশি প্রচণ্ড গর্জন করে উঠল উপরের দিকে তাকিয়ে। তার সেই গর্জন শুনে পার্শ্ববর্তী জলাভূমির নিকটস্থ বন্য ঝোপ থেকে উঠে এলো রক্তলোভী সাপদের হুঙ্কার। বুঝি কোনো এক সাংঘাতিক অশুভ ক্ষণের সৃষ্টি হলো। আমি দুই নয়ন বন্ধ করে মধুসুন্দরী দেবীর মন্ত্র পাঠ করলাম, কিন্তু ওই নিশির দুই চোখের দিকে তাকাতেই কেমন জানি মোহগ্রস্তর মতো ঘোর লেগে গেল আমার। তার ওই দুই চোখের মধ্যে আমি খুঁজে পেলাম অনেক কিছু। আমার শরীর জুড়ে কেমন যেন একটা অস্বস্তিকর অচেতন অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি আমার ভাষায় বলে বোঝাতে পারবো না তখন আমার শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক কিরকম ছিল। আমার চোখের সামনের দৃশ্যপট ক্রমে ঘোলা হয়ে এলো। আমি উপলব্ধি করতে পারলাম নিশির সম্মোহনী শক্তিতে আমি পুরোপুরিভাবে সম্মোহিত হয়ে পড়ছি। নিশির ওই দুই চোখের দিকে তাকিয়ে আমি মহা ভুল করেছি। তার দুই চোখের মধ্যে অন্তর্হিত রয়েছে সাংঘাতিক সম্মোহিত শক্তি। সে নিজের অপার সম্মোহনী শক্তির দ্বারা যে কোনো জীবিত প্রাণীকে পুরোপুরি সম্মোহিত করে তুলতে পারে। আমার সামনের দৃশ্য আরো ঘোলাটে এবং অস্বচ্ছ হতে লাগলো। মাথাটা কেমন যেন ঝিমঝিম করলো। আমি শুনতে পেলাম নিশির ঋণ ঋণের সুরেলা কণ্ঠস্বর। এসো, আমার কাছে এগিয়ে এসো, দূরে দাঁড়িয়ে রইলে কেন? এসো, এসো বলছি। নিশির ডাকে সাড়া দিয়ে আমি মন্থর গতিতে এগিয়ে যেতে লাগলাম তার দিকে, কারণ আমি যে পুরোপুরি ততক্ষণে তার বশবর্তী হয়ে পড়েছি। নিজের উপর আমার সামান্যতম কোনো নিয়ন্ত্রণ নেই। কিশোরী রীতিমতো অবাক হয়ে প্রশ্ন করল, সে কি ঠাকুরমশাই? তার মানে আপনিও নিশির কাছে পরাজিত হলেন, তার সম্মোহনে সম্মোহিত হলেন? হ্যাঁ গো কিশোরী, তাহলে আর বলছি কি? আসলে কি জানো, ওই অপর শক্তির যাবতীয় শক্তি ছিল তার চোখে, আর আমি দীর্ঘক্ষণ তার ওই দুই চোখের দিকে তাকিয়েছিলাম, তাই এমনটা ঘটেছিল। তবে এখন ভাবি ভাগ্যিস সেই ঘটনা ঘটেছিল, তাই তোমার স্বয়ং এলেন আমায় ওই নিশির সম্মোহনের হাত থেকে রক্ষা করতে। আমি দেখলাম পূবের কালো আকাশ স্বচ্ছ হয়ে উঠল, চোখ ধাঁধানো আলোর জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল সেই পবিত্র পূর্ণিমার তিথি। হাজারো রঙের আলোর রোশনাই, এবং তার মধ্যে থেকে আবির্ভূতা হলেন
স্বয়ং দেবী চণ্ডী। দেবী আমার উদ্দেশ্যে বললেন, তারানাথ, তুমি জাগো, ঘোরের মধ্যে তলিয়ে যেও না। এই অপশক্তিকে যে তোমাকেই বিনাশ করতে হবে। তারানাথ, তুমি জাগো, তোমার যাবতীয় সম্মোহন কেটে যাক। তুমি জাগো তারানাথ, তুমি প্রস্তুত হও। দেবীর কৃপায় আমার এবার ঘোর সম্পূর্ণরূপে কেটে গেল। দেবীর পানে তাকিয়ে আমি প্রণাম জানিয়ে ডান হাতে ধরা ত্রিশূলখানি আরো শক্তভাবে ধরলাম। তারপর এগিয়ে গেলাম নিশির দিকে। ততক্ষণে নিশিও ধেয়ে এসেছে আমার প্রতি। চণ্ডীপুর গ্রামে আমি এসে উপস্থিত হওয়ায় তার বেশ অনেকটা অসুবিধে হয়েছিল, তাই সে আমার বিরুদ্ধে সাংঘাতিক রকম ক্ষেপে উঠেছিল। আমার প্রাণনাশের জন্য সে বিকট মূর্তি ধারণ করে ক্রমেই এগিয়ে এলো আমার দিকে। আমি মা চণ্ডীর নাম নিয়ে হাতের ত্রিশূলখানা ছুঁড়ে দিলাম নিশিকে লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় সেই ত্রিশূল গিয়ে গেঁথে গেল একেবারে মধ্য ললাট বরাবর। রক্তের মতো কোনো সব জেটে দুর্গন্ধময় তরল বেরিয়ে এলো তৎক্ষণাৎ। বিকট গগন বিদারী চিৎকার করে নিশি লুটিয়ে পড়ল মাটির মধ্যে। সদ্য বলিদানের পর কাটা পাঠা যেমন ছটপট করতে থাকে, ঠিক সেই রকমই ছটপট করতে লাগলো প্রথমটায়। তারপর তার সমগ্র শরীর যেন চূর্ণ বিচূর্ণ হয়ে শতখণ্ডে মিলিয়ে গেল বাতাসের মধ্যে। দেবীর অস্ত্র আমি তুলে নিলাম হাতে। দেবীর উদ্দেশ্যে নয়ন ভরা অশ্রু জল নিবেদন করে কাতর কণ্ঠে বললাম, মা, আমি পেরেছি মা। তোমার আশীর্বাদে ওই শয়তানকে আমি বিনাশ করতে পেরেছি। তবে তবে তুমি না থাকলে এসবের কোনো কিছুই হতো না। এই গ্রামের মানুষদের সাথে আমিও ধ্বংস হয়ে যেতাম। আজ শুধু তোমার জন্যই আমি এবং এখানকার প্রতিটি মানুষের জীবন সুরক্ষিত হলো। তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই মা। তোমার রাঙা চরণতলে আমার শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। পরের দিন সকাল হলে আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গ্রামবাসীদের সম্মুখে মায়ের অস্ত্র শুদ্ধিকরণ করে তা তুলে দিলাম মায়ের হাতে। দেবী চণ্ডীর পুজো করে তবেই ওই গ্রাম থেকে বেরিয়ে এসেছিলাম। চণ্ডীপুর গ্রামের বিপদ সেবার এইভাবেই নাশ হয়েছিল। সকল মানুষেরা আমার নামে জয়ধ্বনি করতে লাগলো। আমি বললাম তারা যেন মা চণ্ডীর নামে জয়ধ্বনি দেয়, কারণ যা করার তিনিই করেছেন। তোমরা তো জানো কিশোরী, প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আর সেই স্থানে বেশিক্ষণ থাকি না। কোনো এক নির্দিষ্ট জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকার উপায় যে আমার নেই, তা তো আমি আর সেখানে আটকে থাকলাম না। বিদায় জানানোর সময় চন্দ্রনাথ আমার পায়ের ধুলো মাথায় নিল। আমি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আজকের গল্প তাহলে এখানে পর্যন্তই। কি হে কিশোরী, ভালো লেগেছে আজকের কাহিনী? ভালো লেগেছে মানে? ঠাকুরমশাই দুর্দান্ত লেগেছে। আপনার বলা কাহিনী আমাদের ভালো লাগবে না তা আবার হয় নাকি? চলো ভাই, আজকের মতো গল্প যখন শেষ, তখন আমরা বরং উঠি। এই সময় বৃষ্টি কিছুটা হলেও কমে এসেছে। এতটা পথ আবার যেতে হবে। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই ভালো। চলো চলো, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, এসো তবে। সাবধানে যেও কিন্তু। আবার যখন সময় পাবে তখনই চলে আসবে, কেমন? হ্যাঁ ঠাকুরমশাই, সে আবার বলতে। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কিশোরী আমরা দুই বন্ধু এবার বেরিয়ে এলাম মঠ লেনের রাস্তায়। বৃষ্টি কিছুটা কমেছে ঠিকই, কিন্তু পুরোপুরিভাবে থেমে যায়নি। দুই বন্ধু দুখানি ছাতা মাথায় দিয়ে জমা জলের বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম। দুটি সিগারেট ধরিয়ে নিজেদের মধ্যে নানান বিষয়ে গল্পগুজবে মেতে উঠলাম আমি আর কিশোরী। এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাঘাট একেবারে ফাঁকা শুনশান হয়েছিল। ঠাকুরমশাইয়ের গল্পে বলা সেই আদিভৌতিক পরিবেশের সাথে যেন অনেকখানি মিল খুঁজে পেলাম আজকের এই রাতের। কিশোরী আর আমি পরামর্শ করে ঠিক করলাম সামনের সপ্তাহের রবিবার আবার আসবো ঠাকুরমশাইয়ের বাড়িতে নতুন আরেকটা গল্প শোনার লোভে। আসলে ঠাকুরমশাই এত সুন্দরভাবে এই সমস্ত কাহিনী বলেন,
যে ব্যক্তি একবার গল্পের আসরে বসে সে আর গল্প শেষ না হওয়া পর্যন্ত উঠতে পারে না কিছুতেই। মানুষটার গল্প বলার মধ্যে যেন এক অমোঘ আকর্ষণীয় শক্তি রয়েছে। এই শক্তি আমাদের বারবার টেনে আনে তার বাসায়। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন চণ্ডীপুরের নিশি। গল্পের সূত্রধর আমি সমিলি, গল্প পাঠ ও বিভূতির ভূমিকায় শুভম, চারির চরিত্রে নন্দিতা, কিশোরী নীল, তারানাথের ভূমিকায় প্রিয়াংশু, চন্দ্রনাথ তুষার, বাবা নিরুপম, মা সুপর্ণা, দেবীর ভূমিকায় অঙ্কিতা, নিশির চরিত্রে তিয়াস, এডিটিং ও মিক্সিং বিশ্বদীপ, প্রচ্ছদ পিয়ালি এবং সমগ্র গল্প পরিচালনায় মাঝরাতের গল্প টিম। আমাদের আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনার লেখা গল্প যদি অডিও ফরম্যাটে আমাদের চ্যানেলে শুনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল অ্যাড্রেসে ওয়ার্ড ডকুমেন্টে পাঠিয়ে দিন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী সপ্তাহে সোমবার ঠিক রাত 11টায় আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।